আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সাবিকুন নাহার, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, আগ্রাবাদ মহিলা কলেজ। একাদশ দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকে তোমাদের বিষয় হচ্ছে ব্যবসার সংগঠন ও ব্যবস্থাপনার দ্বিতীয় পত্র, যার বিষয়কোড হচ্ছে 278। যে অধ্যায় নিয়ে আমাদের আলোচনা চলছিল সেটি ছিল যোগাযোগ নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব, যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা হলো ফলপ্রসূ যোগাযোগ নিয়ে। ফলপ্রসূ যোগাযোগ কী এবং একটি যোগাযোগ ফলপ্রসূ হওয়ার ক্ষেত্রে কী কী অত্যাবশ্যকীয় উপাদান বা গুণাবলী আবশ্যক, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। চলো তাহলে শিক্ষার্থীরা, আমরা বোর্ডে চলে যাই। মূলত আমরা যোগাযোগ বলতে বলেছিলাম যে দুই বা ততোধিক ব্যক্তির মাঝে কোনো তথ্য বা সংবাদের আদান প্রদানকেই যোগাযোগ করে। তাহলে আমরা একটু বোর্ডে চলে যাই। আমরা একটা মডেল আমরা জানি, যে এর আগেও আমরা দেখেছি, যে যোগাযোগ মডেলটা, যেখানে প্রথম যে উপাদানটা সেটা হচ্ছে প্রেরক, এবং তার কাছে যে তথ্য বা সংবাদটা থাকবে সেটা একটা উপযুক্ত মাধ্যম ব্যবহার করে প্রাপকের কাছে পৌঁছানো হবে, এবং এই প্রাপকের পক্ষ থেকে তার প্রাপ্ত যে তথ্যটা, প্রেরকের নিকট থেকে যে তথ্যটা সে প্রাপক পেয়েছে, সেই তথ্যটার বিপরীতে সে যখন একটি প্রত্যুত্তর প্রদান করবে, এইখানে আমরা চিহ্ন দিয়ে দেখিয়েছি যে এই প্রত্যুত্তরটা কার কাছে যাচ্ছে, প্রেরকের কাছে যাচ্ছে, এবং এই প্রত্যুত্তরকেই বলা হয় ফলাবর্তন। এবং একটি যোগাযোগ সংঘটিত তখনই হচ্ছে যখন একটি প্রত্যুত্তর ফলাবর্তন হিসেবে প্রেরকের কাছে পৌঁছাচ্ছে। তাহলে প্রেরকের প্রেরিত তথ্যের ভিত্তিতে প্রাপকের প্রদত্ত প্রত্যুত্তরকেই ফলাবর্তন বলা হয়, এটা আমরা জেনেছি, এবং একটি যোগাযোগ সম্পন্ন হয়। এর পরবর্তীতে আমরা আরেকটা যেটা বলছি, যে এক্ষেত্রে ফলপ্রসূ হওয়ার ক্ষেত্রে যোগাযোগ, মূলত আমরা ফলপ্রসূ বলতে কোনটাকে বুঝি। এখানে আরেকটি মডেল দেখো, যে ফলপ্রসূ যোগাযোগের ক্ষেত্রে আমরা যদি প্রথম যে উপাদান, আমরা জানি যে যোগাযোগের ক্ষেত্রে দুটি উপাদানের উপস্থিতি আবশ্যক, একটি হচ্ছে প্রেরক এবং অপরটি হচ্ছে প্রাপক, এবং এই প্রেরকের কাছে অবশ্যই কোনো একটি তথ্য, বার্তা, সংবাদ বা তার ইচ্ছা আকাঙ্ক্ষা ইত্যাদি বিভিন্ন বিষয় তার কাছে থাকবে, যেটা সে প্রাপকের কাছে পৌঁছবে। তবে এক্ষেত্রে ফলপ্রসূ হওয়ার ক্ষেত্রে, এই যোগাযোগটা রক্ষার ক্ষেত্রে, ফলপ্রসূ হওয়ার ক্ষেত্রে তথ্য, সংবাদ বা যা কিছুই একজন প্রেরক প্রাপকের কাছে পাঠাচ্ছে, সেটা অবশ্যই অবিকৃত ও যথাযথ হতে হবে, তাহলে কেবলমাত্র এটাকে ফলপ্রসূ যোগাযোগ বলা যাবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা ফলপ্রসূ যোগাযোগ বলতে বোঝাচ্ছি প্রেরক কর্তৃক প্রাপকের কাছে কোনো তথ্য, সংবাদ বা ইচ্ছা আকাঙ্ক্ষা ইত্যাদি অবিকৃত এবং যথাযথভাবে পৌঁছানোকেই বলা হয় ফলপ্রসূ যোগাযোগ। আমরা জানি যে অনেক ক্ষেত্রে সাংগঠনিক বিভিন্ন লক্ষ্য এবং বিভিন্ন কার্য সম্পাদন এবং লক্ষ্য অর্জনের ক্ষেত্রে কিন্তু এই উত্তম যোগাযোগ বা কার্যকর ফলপ্রসূ যোগাযোগটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং এটার উপরেই অনেকাংশে কিন্তু প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন অনেক ক্ষেত্রে নির্ভর করছে। তাহলে এমন কিছু উপাদান বা এমন কিছু গুণাবলী, শর্ত, যেটাই আমরা বলি না কেন, একটি যোগাযোগের ক্ষেত্রে থাকাটা আবশ্যক, যেটা যোগাযোগকে কার্যকর অথবা ফলপ্রসূ করতে পারে। চলো আমরা তাহলে জেনে নেই এই কার্যকর বা ফলপ্রসূ যোগাযোগের উপাদানগুলো কী কী, অত্যাবশ্যকীয় উপাদান বা শর্তগুলো কী কী। আমরা পাশে ছকে তোমাদের জন্য লিখে রেখেছি যে ফলপ্রসূ যোগাযোগের অপরিহার্য উপাদান, এসেনশিয়াল রিকোয়ারমেন্টস অফ এফেক্টিভ কমিউনিকেশন। চলো আমরা এক এক করে জেনে নেই সেই উপাদানগুলো কী কী। প্রথমত আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে পূর্বচিন্তন। আমরা জানি যে পূর্বচিন্তক হচ্ছে যোগাযোগ করার ক্ষেত্রে যেহেতু দুটো পক্ষের উপস্থিতি আছে, এক্ষেত্রে একজন পক্ষ হচ্ছে প্রেরক এবং আরেকজন পক্ষ হচ্ছে প্রাপক। তাহলে প্রেরক তার কাছে যে তথ্য, সংবাদ বা বার্তা আছে সেটা সে প্রাপকের কাছে পৌঁছবে। এক্ষেত্রে কিন্তু যোগাযোগ করার ক্ষেত্রে অবশ্যই একজন যোগাযোগকারী যখন তার যোগাযোগ গ্রহীতার সাথে যোগাযোগ করবে, পূর্ব থেকেই তাকে কিন্তু চিন্তা করে নিতে হবে সে কার সাথে যোগাযোগ করবে, কী বিষয় নিয়ে যোগাযোগ করবে, কোন মাধ্যম সে ব্যবহার করবে, তাহলে ইত্যাদি বিভিন্ন বিষয় সে পূর্ব থেকে কিন্তু চিন্তা করে রাখতে হবে, তাহলেই তার যোগাযোগটা অনেক বেশি সফল হওয়ার সম্ভাবনা থাকবে। এর পরবর্তীতে আমরা পাচ্ছি সময়ানুগ বা টাইমলিনেস।
সময়ানুগ বলতে বোঝাচ্ছে সময় মতো যে সময়ে যে সংবাদটা পৌঁছানো প্রয়োজন, কিংবা সময়ের সাথে তাল মিলিয়ে অথবা সময়ের গুরুত্ব অনুযায়ী আমি যখন একটা যোগাযোগ করার চেষ্টা করব, তখনই সেটা একটি সার্থকতা থাকবে। যে সময়ে যে যোগাযোগটা আমার করা দরকার, সেটা যদি আমি উপযুক্ত সময়ে না করতে পারি, সেটার ক্ষেত্রে কিন্তু যোগাযোগটা আমার ব্যর্থ হওয়ার সম্ভাবনা আছে। কারণ একটি সংবাদ যদি আমাকে কারো কোনো ব্যক্তির কাছে আমাকে পৌঁছতে হয়, আমাকে বুঝতে হবে কোন সময়ের মধ্যে পৌঁছাতে হবে। কোনো সময় যদি নির্ধারিত থাকে, তাহলে ওই নির্ধারিত সময়ের আগেই পূর্বেই আমাকে এই যোগাযোগটা রক্ষা করতে হবে। যার কারণে বলছি সময়ানুগ কিন্তু হতে হবে, কারণ সময়কে গুরুত্ব দিয়েই কিন্তু এই যোগাযোগটা কেবল সার্থক হতে পারে। এর পরবর্তীতে আমরা আরেকটা পাচ্ছি সুনির্দিষ্ট উদ্দেশ্য। অবশ্যই যোগাযোগের ক্ষেত্রে একটি যোগাযোগকারীকে অবশ্যই তার যোগাযোগের যে উদ্দেশ্য সেটাকে সুনির্দিষ্ট করতে হবে। কি উদ্দেশ্যে সে যোগাযোগ করছে, এটি অবশ্যই তার আগে থেকে পূর্ব থেকেই চিন্তা করে রাখতে হবে। যার কারণে বলছি একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য কিন্তু তার থাকতে হবে, তাহলেই যোগাযোগটা সফল হতে পারে এবং কার্যকর হতে পারে। এরপরে আমি পাচ্ছি সংক্ষিপ্ততা। অবশ্যই যোগাযোগটা এমন হওয়া উচিত যেটার মধ্যে একটি সংক্ষিপ্ত বিষয় থাকে। তবে এক্ষেত্রে লক্ষণীয় যে অনেক ক্ষেত্রে যোগাযোগকে আমরা যোগাযোগ করার ক্ষেত্রে, যোগাযোগকে সংক্ষিপ্ত করার ক্ষেত্রে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয়কে যেন বাদ না দিয়ে ফেলি। কারণ যোগাযোগটা সংক্ষিপ্ত হওয়াটা কিন্তু অনেক বেশি জরুরি। কারণ যোগাযোগকে কার্যকর করার ক্ষেত্রে যোগাযোগে অন্তর্নিহিত যে বার্তা বা সংবাদ বা বিষয়, সেটাকে সংক্ষিপ্ত আকারে যোগাযোগ গ্রহীতার কাছে যদি উপস্থাপন করা যায়, সেক্ষেত্রে কিন্তু যোগাযোগটা ফলপ্রসূ এবং সার্থক হওয়ার সম্ভাবনা থাকে। এর পরবর্তীতে আমরা পাচ্ছি সম্পূর্ণতা, যেটাকে বলা হচ্ছে কমপ্লিটনেস। সম্পূর্ণতা হচ্ছে একটি যোগাযোগের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান। কারণ একটি সঠিক তথ্য পাওয়ার জন্য সম্পূর্ণ একটি যোগাযোগ, সম্পূর্ণ তথ্যভিত্তিক একটি যোগাযোগ অনেক বেশি গুরুত্বপূর্ণ। যার কারণে একটি যোগাযোগের সম্পূর্ণতা কিন্তু একটি সঠিক সিদ্ধান্ত বা সঠিক ধারণা প্রদান করতে পারে। যার কারণে যোগাযোগ প্রদানের ক্ষেত্রে যোগাযোগকারী যোগাযোগ গ্রহীতার সাথে যে তথ্য সংবাদ বা সংবাদগুলো প্রদান করবেন কিংবা যোগাযোগ গ্রহীতার কাছে প্রেরণ করবেন, সেটা অবশ্যই সম্পূর্ণ একটি সংবাদ হতে হবে। এক্ষেত্রে যোগাযোগ গ্রহীতা যোগাযোগের মর্মার্থ বোঝার মতো ক্ষমতা তার থাকবে। এর পরবর্তীতে আমরা পাচ্ছি সঠিকতা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সঠিকতা, যেটা অত্যন্ত জরুরি একটি বিষয়। কারণ অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক, ভুল কোনো তথ্য কখনোই একটি যোগাযোগকে কার্যকর বা ফলপ্রসূ করতে পারে না। তাহলে যোগাযোগকারীর একটি দায়িত্ব হচ্ছে তার কাছে যে সংবাদ বা তথ্যটা থাকবে, এবং সে যেহেতু প্রাপককে প্রদান করছেন, একটি তথ্য অবগত করছেন, সেক্ষেত্রে সেই তথ্যটি কতটুকু সঠিক সেটা কিন্তু তাকে যাচাই করে নিতে হবে। কারণ একটি তথ্যের সঠিকতার উপরেই কিন্তু অনেক কিছু নির্ভর করছে। তাহলে এই প্রত্যুত্তরও যদি সে পেতে চায়, সেক্ষেত্রে কিন্তু এই তথ্যের উপর ভিত্তি করেই কিন্তু সে প্রাপকের কাছ থেকে প্রত্যুত্তরটা পাবে। তাহলে একটি ভুল তথ্য অনেক ক্ষেত্রে কিন্তু ভুল একটি প্রত্যুত্তর তাকে এনে দিতে পারে। তাহলে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে, যে কোনো কার্য সম্পাদন করার ক্ষেত্রে, এক্ষেত্রে কিন্তু একটি যে কোনো একটি ভুল তথ্য প্রদান ভুল একটি সিদ্ধান্ত গ্রহণে ব্যবহৃত হয়ে যাবে। যার কারণে একজন যোগাযোগকারী অবশ্যই তার যে তথ্য সংবাদ বা যে সংবাদটা সে প্রাপককে পৌঁছাচ্ছে, সেটা অবশ্যই সঠিক হওয়াটা অনেক বেশি বাঞ্ছনীয়। এর পরবর্তীতে আমরা পাচ্ছি বস্তুনিষ্ঠতা। যোগাযোগকারী এবং যোগাযোগ গ্রহীতার মধ্যে যে সংবাদ বা তথ্য আদান প্রদান হচ্ছে, সেটা অনেক বেশি উচিত হচ্ছে, অনেক বেশি বস্তুনিষ্ঠ হওয়াটা অনেক বেশি জরুরি। কারণ কাল্পনিক অথবা কাল্পনিক এমন কোনো বিষয় যদি যোগাযোগের ভিতরে অন্তর্ভুক্ত থাকে, সেক্ষেত্রে যোগাযোগ কিন্তু সার্থক হতে পারে না, কিংবা যোগাযোগের গ্রহণযোগ্যতা অনেকাংশে কমে যেতে পারে। যার কারণে একটি যোগাযোগের ভাষা বা যোগাযোগের বিষয় কিংবা যোগাযোগের যে মূল যে উদ্দেশ্য নিয়ে সে যোগাযোগ করছে, সেটার জন্যই যোগাযোগটা অবশ্যই বস্তুনিষ্ঠ হওয়াটা অনেক বেশি প্রয়োজন। এর পরবর্তীতে আমরা পাচ্ছি প্ররোচনামূলক। আমরা জানি যে যোগাযোগ করার ক্ষেত্রে যেহেতু দুটি পক্ষ, একটি পক্ষ যোগাযোগকারী এবং আরেকটি পক্ষ হচ্ছে যোগাযোগ গ্রহীতা। তাহলে প্রেরক অথবা
প্রাপক। তাহলে প্রেরক তার কাছে তার যে তথ্যগুলো প্রাপকের কাছে পৌঁছাচ্ছে সেটার ক্ষেত্রে কিন্তু সে এই প্রাপককে প্ররোচিত করারও কিন্তু একটা বিষয় থাকছে। কারণ একজন প্রাপক তার যে তথ্য বা সংবাদগুলো প্রাপকের কাছে পৌঁছচ্ছে এটি যদি যথাযথভাবে পৌঁছানো হয় সেক্ষেত্রে প্রাপকের কাছ থেকে যে প্রত্যুত্তরটা সে যেটা প্রত্যুত্তর যা পাওয়াটা সে আশা করছে সেই প্রত্যুত্তরটাও কিন্তু সঠিকভাবে পাওয়ার ক্ষেত্রে কিংবা সে যেটা আশা করছে সেরকমই একটি উত্তর পাওয়ার ক্ষেত্রে কিন্তু তাকে এই প্ররোচনামূলক কিন্তু যোগাযোগটা করা উচিত। কারণ এই প্ররোচিত করার বিষয়টার মাধ্যমেই কিন্তু একজন প্রেরক তার প্রাপকের কাছ থেকে তার প্রত্যাশিত উত্তরটা পেতে পারে, যার কারণে যোগাযোগের ভাষাটা অবশ্যই প্ররোচনামূলক হওয়াটা বাঞ্ছনীয়। এর পরবর্তীতে আমরা পাচ্ছি ফলাবর্তন বা ফিডব্যাক। ফলাবর্তন কি আমরা এর আগেও পড়েছি, একটু আগেও আমরা বলেছি যে ফলাবর্তন হলো প্রেরক কর্তৃক প্রাপকের কাছে যে সংবাদটা পাঠানো হচ্ছে একটি মাধ্যম ব্যবহারের মাধ্যমে, সেই সংবাদটা যখন প্রাপকের কাছে বোধগম্য হচ্ছে, উপলব্ধিযোগ্য হচ্ছে, সেক্ষেত্রে প্রাপক সেটার ভিত্তিতে একটি উত্তর প্রেরকের কাছে প্রদান করছে। এই যে উত্তরটা সে প্রদান করছে আবার প্রেরকের কাছে, সেটাকেই বলা হয় প্রত্যুত্তর বা ফলাবর্তন। তাহলে এটি খুব স্বাভাবিক একটি বিষয় যে প্রেরক যে উদ্দেশ্য নিয়ে প্রাপকের কাছে তার তথ্যটা বা সংবাদটা পৌঁছাতে যাচ্ছে সেটা তার কাছে বোধগম্য হয়েছে, এবং এই বোধগম্য হয়েছে বলেই প্রাপক তার বিপরীতে একটি প্রত্যুত্তর প্রেরককে পাঠিয়েছে, এবং যেটিকে আমরা বলি ফলাবর্তন। এবং আমরা এটা বলতে পারি যে এই ফলাবর্তনই নির্দেশ করে দেয় একটি সার্থক যোগাযোগকে। তাহলে একটি যোগাযোগ যে সার্থক হয়েছে সেটা কিন্তু ফলাবর্তনের মাধ্যমেই বোঝা যায়। এর পরবর্তীতে আমরা পাচ্ছি পারস্পরিক স্বার্থ। অবশ্যই একটি যোগাযোগের ক্ষেত্রে দুটি পক্ষের উপস্থিতি যেহেতু আছে, প্রেরক এবং প্রাপকে উভয়ের স্বার্থ সংশ্লিষ্ট যোগাযোগ হওয়াটা অনেক বেশি বাঞ্ছনীয়, তাহলে এই যোগাযোগের গ্রহণযোগ্যতা অনেক বেশি থাকে। কারণ প্রেরক এবং প্রাপকের স্বার্থের সাথে সংশ্লিষ্ট বিষয়ই একটি যোগাযোগকে কার্যকর করতে পারে, এবং এটি প্রাপকের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হতে পারে। স্বার্থ সংশ্লিষ্ট যদি না হয় সেক্ষেত্রে হয়তো যোগাযোগের যে বিষয়বস্তু সেটার হয়তো গুরুত্বটা অনেকাংশে কমে যেতে পারে, যার কারণে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট হওয়াটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ যোগাযোগকে কার্যকর করার জন্য বা ফলপ্রসূ করার জন্য। এর পরবর্তীতে আমরা পাচ্ছি যথোপযুক্ত ভাষার ব্যবহার। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যে প্রেরক যে সংবাদ বা তথ্যটা প্রাপকের কাছে পৌঁছবে সেই ভাষাটা যদি প্রাপকের কাছে বোধগম্য না হয় সেক্ষেত্রে কিন্তু পুরো যোগাযোগটাই কিন্তু ব্যর্থতায় পর্যবেসিত হবে। যার কারণে যোগাযোগ করার ক্ষেত্রে যোগাযোগের যে ভাষাটা সেটা অবশ্যই সুন্দর, সাবলীল এবং ভাষা হতে হবে, যেটার মাধ্যমে প্রাপক তার যে যোগাযোগটা, তার সে যে তথ্যটা সে পাঠাতে চাচ্ছে, সংবাদটা সে পাঠাতে চাচ্ছে, সেটা উপলব্ধি করার মতো একটা ক্ষমতা তার থাকবে। যার কারণেই বলছে যথাযথ ভাষার ব্যবহার কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। কারণ এমন কিছু ভাষা যোগাযোগের ভাষার মধ্যে স্থান পাবে না যেটা ছন্দের কোনো বিষয় কিংবা এমন কোনো বিষয় যেটা যোগাযোগের গুরুত্বের সাথে যাচ্ছে না, প্রকৃতির সাথে যাচ্ছে না, এই ধরনের কোনো ভাষার ব্যবহার কিন্তু এখানে গ্রহণযোগ্য নয়। কারণ একটি যোগাযোগ করার ক্ষেত্রে যোগাযোগকারী এবং যোগাযোগ গ্রহীতা যেই সংবাদ বা তথ্যটা আদান প্রদান করছে সেটার প্রকৃতি অনুযায়ী, সংবাদটার প্রকৃতি এবং গুরুত্ব এবং ধরন অনুযায়ী কিন্তু তার ভাষার ব্যবহারটা করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে আমরা পাচ্ছি গ্রাহকের অবস্থা বিবেচনা। এক্ষেত্রে একটি বিষয় যে আমি যার সাথে যোগাযোগ করতে যাচ্ছি কিংবা যাকে একটি বিষয় সম্পর্কে জানাতে যাচ্ছি তার অবস্থানটা আমাকে অবশ্যই জানতে হবে। একজন যোগাযোগ গ্রহীতার অবস্থান কিংবা তার শিক্ষাগত যোগ্যতা, তার শিক্ষার ধরন, স্তর, তার সামাজিক মর্যাদা এবং তার যে মানসিকতা, তার পছন্দ অপছন্দ ইত্যাদি বিভিন্ন বিষয়কে গুরুত্ব দিয়ে যদি একজন যোগাযোগকারী তার সাথে যোগাযোগ কিংবা সংবাদ প্রেরণ করে সেক্ষেত্রে একটি যোগাযোগ কার্যকর এবং যথাযথ হওয়ার সম্ভাবনা থাকে। অনেক ক্ষেত্রে এগুলোর ঘাটতি একটি যোগাযোগকে অকার্যকর বা ফলপ্রসূ হতে বাধাগ্রস্ত করে। এর পরবর্তীতে আমরা পাচ্ছি যে যথোপযুক্ত মাধ্যম ব্যবহার। এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ একটি সংবাদ
তথ্য বা মনের ইচ্ছা আকাঙ্ক্ষা ইত্যাদি যাই কিছু আমরা বলি না কেন, যোগাযোগের ক্ষেত্রে প্রেরক প্রাপকের কাছে প্রদান করছে। এক্ষেত্রে সংবাদ বা তথ্যটার উপর ভিত্তি করছে যে কোন মাধ্যমটাকে নির্বাচন করা হবে, কারণ এই মাধ্যমের উপরেও কিন্তু মানে একটি যোগাযোগের ফলপ্রসূতা অনেক ক্ষেত্রেই নির্ভর করছে। কারণ আমাকে একটি সংবাদের গুরুত্ব, ধরন এবং বুঝে অথবা গ্রাহকের অবস্থান বুঝে, গ্রাহকের যোগ্যতা বুঝে ইত্যাদি বিভিন্ন বিষয়কে বিবেচনা করে কিন্তু আমাকে মাধ্যমটা নির্বাচন করতে হবে। বিশেষ করে যোগাযোগের যে উদ্দেশ্য এবং যোগাযোগের বিষয়ের গুরুত্ব সেটাকে চিহ্নিত করেই কেবলমাত্র তার প্রকৃতির উপর ভিত্তি করেই কিন্তু মাধ্যমটা আমাকে নির্বাচন করতে হবে। আমি যদি একটা উদাহরণ দিই যে যে যোগাযোগটা আমাকে কম সময়ের মধ্যে করতে হবে সেটার জন্য যদি আমি এমন কোনো মাধ্যম নির্বাচন করি যেটা আমাকে বেশি সময় প্রদান করতে হবে, সেক্ষেত্রে কিন্তু একটা যোগাযোগ কার্যকর কখনোই হবে না। তাহলে আমাকে যোগাযোগের ধরন বিবেচনা করে, প্রকৃতি বিবেচনা করে আমাকে মাধ্যমটাও কিন্তু নির্বাচন করতে হবে। যে কারণেই বলছে যে যথোপযুক্ত মাধ্যম ব্যবহার করলেই অনেক ক্ষেত্রে যোগাযোগটা কার্যকর হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এর পরবর্তীতে আসছে পরামর্শ। আমরা জানি যে পরামর্শের আলোকে যে কোনো সিদ্ধান্ত, যে কোনো বিষয়ে অনেক বেশি সার্থক হওয়ার, কার্যকর হওয়ার সম্ভাবনা থাকে। যার কারণে একজন যোগাযোগকারী যখন একজন যোগাযোগ গ্রহীতাকে বিভিন্ন তথ্য বা বিষয় নিয়ে বিষয় প্রদান করছেন এবং অবগত করছেন, সেক্ষেত্রে কিন্তু বিষয়টা সঠিক কিনা এবং বিষয়টার কার্যকারিতা সম্পর্কে জানার জন্য কিংবা কতটুকু তার তথ্যটা কতটুকু নির্ভরশীল, বস্তুনিষ্ঠ ইত্যাদি বিভিন্ন বিষয় পর্যালোচনা করার ক্ষেত্রে কিন্তু সংশ্লিষ্ট পক্ষের সাথে পরামর্শ করাটাও কিন্তু অনেক জরুরি। কারণ এই পরামর্শের মাধ্যমেও কিন্তু এই বিভিন্ন যে দুর্বলতাগুলো যোগাযোগ করার ক্ষেত্রে, যোগাযোগের তথ্য বিষয়ক কিংবা সংবাদ বিষয়ক যে বিষয়গুলো, সেগুলো সত্যতা অনেক সময় সামনে আসে এবং পরামর্শ ক্ষেত্রে এই পরামর্শের আলোকেই কিন্তু এগুলো সম্পর্কে সঠিক একটি তথ্য বের হয়ে আসতে পারে। এই জন্য পরামর্শটা অনেক গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে আমরা পাচ্ছি যোগাযোগ পর্যালোচনা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ পর্যালোচনার বিষয়টা, কারণ একটি যোগাযোগ যখন করা হয় একজন প্রেরক এবং প্রাপকের সাথে যে যোগাযোগটা সংগঠিত হয়, সেক্ষেত্রে যোগাযোগ সম্পাদিত হওয়ার পরে যোগাযোগকারী এবং যোগাযোগ গ্রহীতার মধ্যে যে প্রত্যুত্তরও প্রদান করা হয়ে গেছে, তারপরে কিন্তু যোগাযোগটা পর্যালোচনা এবং মূল্যায়নের একটি বিষয় থাকে। কারণ যোগাযোগকারী যে উদ্দেশ্য নিয়ে যোগাযোগ গ্রহীতার কাছে তার তথ্য বা সংবাদটা পাঠিয়েছে এবং প্রত্যাশিত যে উত্তরটা সেটা সে পেয়েছে কিনা এবং সেটা কতটুকু কার্যকর হয়েছে ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো কিন্তু পর্যালোচনা এবং মূল্যায়নেরও একটি প্রয়োজন দেখা দেয় এবং এটি যোগাযোগকে অনেক বেশি কার্যকর করতে সহায়তা করে বা ফলপ্রসূ করতে সহায়তা করে। যার কারণে বলছে যোগাযোগের পর্যালোচনাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে আমরা পাচ্ছি কার্যকর শ্রবণ। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে আমরা জানি যে যোগাযোগ যেহেতু দুটো পক্ষের মধ্যে সংগঠিত একটি বিষয়, যোগাযোগকারীকে অনেক ক্ষেত্রে কিন্তু ভালো একজন শ্রোতাও হতে হয়। কারণ অপর পক্ষের কাছে তার যে তথ্য বা সংবাদটা পাঠাচ্ছে, তার কাছ থেকে যে প্রত্যুত্তরটা সে পাচ্ছে, তাকে যে সংবাদটা তাকে জানাচ্ছে, তার প্রতিক্রিয়া সম্পর্কে জানার জন্য কিংবা তার যে ভাষ্য সেটা বোঝার জন্য তাকে কিন্তু অনেক ক্ষেত্রে ভালো শ্রোতাও হতে হয়। তাহলে যার কারণে বলছে কার্যকর শ্রবণ শক্তি একজন যোগাযোগকারী থাকতে হবে এবং যোগাযোগ গ্রহীতারও এই গুণের সমন্বয়টা থাকতে হবে, তাহলে একটি যোগাযোগ কার্যকর এবং সার্থক হতে পারে। তাহলে শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় যে ফলপ্রসূ যোগাযোগ কী এবং ফলপ্রসূ যোগাযোগকে ফলপ্রসূ করার জন্য বা কার্যকর যোগাযোগের ক্ষেত্রে কোন কোন উপাদানগুলো অপরিহার্য সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করেছি। কারণ আমরা জানি যে কোনো লক্ষ্য অর্জনের ক্ষেত্রে, প্রাতিষ্ঠানিক উন্নয়নের স্বার্থে, ব্যক্তিক উন্নয়নের স্বার্থে প্রতিটা পর্যায়ে কিন্তু এই যোগাযোগ কেবল সংগঠিত হলেই হয় না, যোগাযোগকে এই উপাদানগুলোর সমন্বয়ে কার্যকর এবং ফলপ্রসূ করারও কিন্তু প্রয়োজন দেখা দেয়। যার কারণে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাহলে শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে আমরা অন্য কোনো টপিকস নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।